আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোয়েন্দা সবর বোস, যাকে আপনারা মিস্টার বোস বলেছেন। একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, অঙ্কপুরীর গুপ্তধন। ঘরে ঢুকে দেখলাম সুকুদা একটা চিঠি পড়ছে খুব মন দিয়ে। জিজ্ঞাসা করলাম, কার চিঠি? আবার কোনো অ্যাডভেঞ্চার নাকি? মৃদু হেসে সুকুদা বলল, ঠিক ধরেছিস, তবে ঠিক অ্যাডভেঞ্চার নয়, বলা যায় রহস্যভেদ। যাবি নাকি? দিন কয়েকের প্রোগ্রাম। কি যে বলো, অনেক দিন হয়ে গেল কলকাতা থেকে বেরই হয়নি। বাইরে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করব? হ্যাঁ, মন বোকা আমি নই। কিন্তু জায়গাটা কলকাতা থেকে খুব একটা দূরে নয়, ক্যানিংয়ে। পছন্দ হচ্ছে? সে ক্যানিং বা কাঠমান্ডু যাই হোক, তুমি যখন যাচ্ছ তখন আমিও যাব। পরের দিন রবিবার সকালে ট্রেনে চেপে হাজির হলাম ক্যানিংয়ে। স্টেশনে হাজির ছিলেন সুকুদার কলেজের বন্ধু সুকুমার গাঙ্গুলি। খুবই অমায়িক বন্ধুবৎসল মানুষ। ট্রেন থেকে নামা মাত্রই সুকুদাকে জড়িয়ে ধরলেন সুকুমার গাঙ্গুলি। উফ, কতদিন পর যে তোর সাথে দেখা! সেই কলেজ ছাড়ার পর আর দেখা হয়নি। ভাবতেই পারিনি তুই সব কাজ ফেলে এত তাড়াতাড়ি চলে আসবি। কেন আসবো না? বন্ধুর কাছ থেকে ডাক পেলে আসবো না এমন পাষণ্ড আমি নই। স্টেশন থেকে সুকুমারদার বাড়ি বেশি দূরে নয়, বেশ বড় জমির ওপর একতলা বাড়ি। বাড়ির গেটে মার্বেল পাথরের নাম লেখা অঙ্কপুরী। আমি বললাম, বাড়িটার নামটা কেমন অদ্ভুত, তাই না? সুকুমারদা মৃদু হেসে বললেন, এই নাম দিয়েছেন আমার ছোট মামা বিভূতি মুখার্জি। উনি নিজেই ডিজাইন করে বাড়িটা তৈরি করেছেন। বিভূতি মামা ছিলেন অঙ্ক পাগল মানুষ। অঙ্কে এমন নেশা ছিল যে রাত দিন অঙ্ক কষতেন। এক ধরনের পাগলামি আর কি। চোখে পড়ল মেন গেটের ডিজাইনও জ্যামিতিক। দুপাশে দুটো লোহার দরজা জুড়লে তৈরি হয় একটি গোলাকার বৃত্ত। দরজার আশ্চর্য ডিজাইন দেখে সত্যি অবাক হতে হয়। বাড়ির ভেতরের ডিজাইন দেখলেও বুঝতে অসুবিধা হয় না বাড়ির মালিক ছিলেন অঙ্ক প্রাণ মানুষ। সুকুমারদার বসবার ঘরে বসে গল্প হচ্ছিল। হরি আমাদের জন্য গোটা কয়েক ডাব কেটে নিয়ে এলো বাগানের গাছ থেকে। হরি সুকুমারদার কাজের লোক, লম্বা রোগা চেহারা, কথাবার্তা বেশ অমায়িক। ডাবের জলের পর হরি নিয়ে এলো দুটো বড় চীনামাটির থালায় করে পাকা পেঁপে টুকরো টুকরো করে কাটা, সঙ্গে বড় সাইজের রাজভোগ। সুকুদা বলল, এ কি, এ তো এলাই কাণ্ড করেছিস! হ্যাঁ, আমাদের জন্য যে এলাই কাণ্ড ব্যাপার। বিনয়ের হাসি হাসলেন সুকুমারদা। এ সবই তো বাগানের গাছের, শুধু রাজভোগটাই যা কেনা। তাছাড়া তোর সঙ্গে কতদিন পরে দেখা হলো বলতো। পাকা পেঁপে আর রাজভোগ খেতে খেতে গল্প হলো খানিকক্ষণ। ঘরের সবকিছু দেখতে দেখতে জিজ্ঞাসা করলো সুকুদা, তারপর সুকুমার, কি ব্যাপারে আমাকে তলব? পুরো ব্যাপারটা খুলে লিখিসনি। তা ঠিক, নানা কারণে চিঠিতে সবকিছু লেখা সম্ভব ছিল না। তাছাড়া সবকিছু জানিও না, তবে যেটুকু জানি তোকে বলছি, বাকিটা তোকে বের করে নিতে হবে। এরপর সুকুমারদা যা বললেন তা মোটামুটি এই রকম। ওর একমাত্র মামা বিভূতিবাবু বিয়ে টিয়ে করেননি, এই বাড়িতে একলাই থাকতেন। ছোট মাঝারি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্কুল কলেজে সাপ্লাই দেবার ব্যবস্থা করতেন, আর অবসর সময় ব্যস্ত থাকতেন নানা ধরনের অঙ্ক নিয়ে। একমাত্র ভাগ্নে সুকুমারদাকে খুবই স্নেহ করতেন, তবে অঙ্কে ভাগ্নের উৎসাহ ছিল না। মাঝে মাঝে বকাবকি করতেন।
মাস তিনেক আগেকার কথা। মারা যাওয়ার আগে বিভূতি মামা নিজের সমস্ত বিষয় সম্পত্তি লিখে দিয়ে যান সুকুমারদার নামে। অবশ্য সম্পত্তির মধ্যে তখন কেবল 3 বিঘে জমির ওপর ক্যানিংয়ের এই বাড়িটা, আর ব্যাংকে কিছু টাকা। তাছাড়া মৃত্যুর কিছুদিন আগে থেকেই যন্ত্রপাতি সাপ্লাইয়ের ব্যবসাটা বিক্রি করে দিয়ে পুরোপুরি অঙ্ক নিয়েই ব্যস্ত ছিলেন। অবশ্য বিভূতিবাবুকে যারা চিনত তারা বলে ব্যবসা করে উনি সারা জীবন যথেষ্ট উপার্জন করেছেন। তাই অনেকের ধারণা উনি বোধহয় এই বাড়ির মধ্যে কোথাও গুপ্তধন রেখে গেছেন। সুকুমারদাও তাই ভাবেন। বিভূতি মামার অ্যাটর্নি সোমনাথ বিশ্বাস বা হরিকে জিজ্ঞাসা করে এই বিষয়ে কিছু জানা যায়নি। সুকুমারদার কাহিনী চুপ করে মনোযোগ দিয়ে শুনছিলেন সুকুদা। কাহিনী শেষ হলে প্রথম প্রশ্ন করেন সুকুদা, তোর বিভূতি মামা জীবিত অবস্থায় তোকে কিছু বলেননি এ বিষয়? না, এ বিষয়ে আমাদের দুজনের মধ্যে কখনো কোনো কথা হয়নি। যদিও উনি বেঁচে থাকতে বহুবারই কাটিয়ে গেছি এ বাড়িতে। আচ্ছা, এমনও তো হতে পারে মৃত্যুর আগে অন্য কাউকে কিছু বলে গেছেন। না, সে সুযোগ পাননি উনি। রাতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক হয়ে মারা যান। তখন এ বাড়িতে ছিল শুধু হরি। পরদিন ভোরে হরির কাছ থেকে খবর পেয়ে আসি ওর চিকিৎসক ডাক্তার সান্যাল ও অ্যাটর্নি সোমনাথ বিশ্বাস। সোমনাথবাবুই ফোন করে খবর দেন আমাকে। আমি এখানে পৌঁছই দুপুর 12টা নাগাদ। তাই মামার সঙ্গে শেষ কথা বলার সুযোগ আর পাইনি। আচ্ছা। সুকুদা কি বলতে গিয়েও যেন গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। সুকুমারদা বলে চললেন, ভেবেছিলাম বিভূতি মামা হয়তো কোনো চিঠিপত্র, ছক বা গুপ্তধনের মানচিত্র রেখে গেছেন, কিন্তু সারা বাড়ি বাগান তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সেরকম কিছুই রেখে যাননি। তবে মামার একটা ডায়েরি পেয়েছি, সেটা পরে দেখেছি। তার মধ্যে গুপ্তধনের কোনো কথাই নেই, শুধু হাবিজাবি অঙ্কের কচকচি। গত 3 মাস ধরে বাড়িতেই বসবাস করছি। এর মধ্যে বাগানের অনেক জায়গায় সুড়ঙ্গ খুঁড়েছি গুপ্তধনের সন্ধানে, কিন্তু শুধু তাল তাল মাটি ছাড়া আর কিছুই বের হয়নি। সুকুমারদার কথার ভঙ্গিতে আমি আর সুকুদা দুজনেই হাসছিলাম। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন সুকুদা। চল, তোর বাগানটা একটু দেখে আসি। বাড়িটার পেছনে বিরাট বাগান। সেখানে আম, জাম, কাঁঠাল, পেঁপে, নারকেল, পেয়ারা, কলা গাছ সবই আছে। বাগানে তখন কাজ করছিল বাগানের মালি শিবু। আমাদের দেখে খুরপি ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রণাম জানালো। লোকটার একটা চোখ টেরা, ওর তাকানো দেখে অস্বস্তি হয়। গাছগুলোর ফাঁকে ফাঁকে সুকুমারদার কাটানো 2-3টে সুড়ঙ্গও চোখে পড়ল। সুকুদা সেসব সুড়ঙ্গগুলো অনেকক্ষণ ধরে পরীক্ষা করল, তারপর বলল, সুকুমার, একটা কথা অন্তত বলতে পারি, তোর মামা এই বাগানের নিচে কোনো গুপ্তধনই পুঁতে রেখে যাননি। কি করে বুঝলি? নীরস গলায় জিজ্ঞাসা করল সুকুমারদা। কি করে বুঝলাম সে কথা এক্ষুনি ঠিকঠাক বুঝিয়ে বলতে পারবো না, তবে একটা সহজ কারণ হলো বাগানে সুড়ঙ্গ করে গুপ্তধন পুঁততে গেলে অন্য লোকের সাহায্য নিতে হবে না। না নিলেও বাইরের লোকের চোখে ধরা পড়ার ভয় থেকে যায়। তাছাড়া দেওয়ালে টাঙানো ছবি দেখে মনে হয় তোর মামা খুব একটা স্বাস্থ্যবান ছিলেন না, তাই তার পক্ষে নিজের হাতে সুড়ঙ্গ খোঁড়ার সম্ভাবনা খুবই কম। বুঝতে পারলাম সুকুদার কথায় সুকুমারদা কিছুটা হতাশ হয়েছেন। তবু মুখে অল্প হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে সুকু, অনেক বেলা হলো, এবার চান করে খাওয়া দাওয়া সেরে নে, বুঝলি? দুপুরে কুয়োর ঠান্ডা জলে স্নান করে জুড়িয়ে গেল শরীর। দুপুরে খাওয়াও দারুণ হলো। সরু চালের ভাত,
মাছের মাথা দিয়ে ডাল, 3 রকমের মাছ, আমের চাটনি, দই, সব মিলিয়ে প্রায় বিয়েবাড়ির খাবারের মতো। খেতে বসে সুকুদা বলল, সুকুমার, তোর খাওয়ার ঘরের ডিজাইনটা বেশ অদ্ভুত ধরনের, তাই না? তাকিয়ে দেখলাম সত্যিই তাই। যে ঘরে আমরা খেতে বসেছি সেই ঘরটা যদিও বেশ বড়, কিন্তু এর আকার একটা সমকোণী ত্রিভুজের। এত জায়গায় গিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোথাও এরকম ডিজাইনের খাবার ঘর চোখে পড়েনি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের দুজনের শোবার বন্দোবস্ত করে নিজের ঘরে বিশ্রাম নিতে গেলেন সুকুমার দা। সুকুদা বলল, বুঝলি সন্তু, দুপুরে ঘুমোলে চলবে না, সময় কম। দুজনে মিলে এরই মধ্যে বরং সমস্ত বাড়িটা ঘুরে পুরে একটু দেখা যাক, কি বলিস? খানিকক্ষণ বিছানায় শুয়ে 2-4টে ম্যাগাজিন পড়ে আমরা বেরোলাম বাড়িটা ঘুরে দেখতে। খাবার ঘরে দাঁড়িয়ে সুকুদা হঠাৎ অঙ্কের স্যারের ভঙ্গিতে জিজ্ঞাসা করল, জ্যামিতিতে পিথাগোরাসের উপপাদ্য পড়েছিস? পড়ব না কেন? একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলির ওপর থেকে একটা বর্গক্ষেত্র দাঁড়িয়ে আছে, সেটা তো। ঠিক ধরেছিস। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছিস, আমরা যে ঘরে বসে খেলাম সেটা একটা সমকোণী ত্রিভুজ। তার 3 কোণায় 3টে ঘর। আশ্চর্যের ব্যাপার, সেই 3টে ঘরেরই আকার চৌকো, অর্থাৎ বর্গাকার। কেমন মিলছে পিথাগোরাসের উপপাদ্য? আঁকা থেকে ঘরগুলির ছবি নেওয়া গেলে মনে হতো যেন জ্যামিতির বইয়ের ছবি দেখছি। সুকুদার বুদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতা দেখে অবাক না হয়ে পারি না। তবু আমি বললাম, মিল তো পেলাম, কিন্তু তার সঙ্গে গুপ্তধনের সম্পর্কটা খুঁজে বের করতে পারলে কি? এখনো পাইনি, তবে পেতেও তো পারি। অত ঘাবড়াচ্ছিস কেন? সন্ধ্যাবেলা আবার বৈঠক বসল সুকুমারদার ঘরে। আচ্ছা সুকুমার, তোর বিভূতি মামার রেখে যাওয়া জিনিসপত্রগুলো একটু দেখাবি? হতাশ গলায় বলল সুকুমারদা। এই রে, কি আর দেখবি? তবে দেখতে চাইলে নিশ্চয়ই দেখাবো। বিভূতি মামার জিনিসপত্র বলতে এই বিছানাপত্র, সোফা সেট, ওয়ার্ড্রপ, আর তাতে কিছু জামা কাপড়, একটা স্টিলের আলমারি, আর তার ভেতর মামার রেখে যাওয়া ফাইলপত্র, ডায়েরি, ব্যাংকের পাসবই, আর কিছু বিজ্ঞানের বই। একটু থেমে আবার বলল সুকুমারদা, আর তোকে বলতে ভুলে গেছি, আলমারির ক্যাশ বাক্সে ছিল কিছু টাকা আর কিছু হাউসি খেলার ঝুড়ি, যার মধ্যে রয়েছে নম্বর লেখা 100 কাঠের বল। তবে হাউসি খেলায় আমার কোনোদিনই আগ্রহ নেই, তাই ওগুলো পড়ে আছে আলমারির মধ্যেই। তাই নাকি? তাহলে তো ওগুলো একবার দেখতে হচ্ছে। সুকুদা কথার ভঙ্গি খুবই সিরিয়াস। সুকুমারদা চাবি দিয়ে স্টিলের আলমারি খুললেন। ভেতরে বেশ কিছু বিজ্ঞানের বই আর একটা গোল তারের বাক্সে হাউসি খেলার 100টা কাঠের বল। দেখলেই বোঝা যায় কাঠের বলগুলো খুব দামি কাঠের তৈরি। বলের ডিজাইনও খুব সুন্দর। প্রত্যেকটা বলের গায়ে সাদা রঙের নম্বর লেখা আছে শুধু। তারের বাক্স থেকে কয়েকটা বল তুলে নিয়ে নিজের কানের কাছে ভালো করে ঝাঁকিয়ে কি যেন বোঝবার চেষ্টা করল সুকুদা। আমি জিজ্ঞাসা করলাম, কি সুকুদা, বলগুলো ঝাঁকাচ্ছ কেন? দেখছো না বলগুলো নিরেট কাঠের? আমার কথায় কোনো জবাব না দিয়ে সুকুদা একটা চুরুট ধরালেন। তারপর বলল, সুকুমার, তোর আলমারির চাবিটা একদিনের জন্য কাছে রাখতে পারি কি? কি যে বলিস, একদিন কেন, 1 মাস, 2 মাস,
যতদিন খুশি চাবিটা রাখ না তোর কাছে, কোনো আপত্তি নেই আমার। তোর কাছে তো ডুপ্লিকেট চাবি আছে। একটু ইতস্তত করে জবাব দিল সুকুমার দা। না রে, আগে ছিল, কিন্তু কিছুদিন ধরে ডুপ্লিকেট চাবিটা পাচ্ছি না। কোথায় যে গেল ঠিক মনে হচ্ছে না। সুকুদা ভুরু কুঁচকে বলল, সে কি, ডুপ্লিকেট চাবি হারিয়েছে? ব্যাপারটা খুবই সন্দেহজনক। আরে না না, কে আর চাবিটা নেবে? হয়তো আমি কোথাও রেখেছি, তাছাড়া আলমারিতে কি বা আছে। একটু চুপ করে থেকে প্রসঙ্গ পাল্টালো সুকুদা। যাকে ও কথা, তোর অ্যাটর্নি মানে বিভূতিবাবুর অ্যাটর্নির সঙ্গে একটু আলাপ করতে চাই, করা যাবে? কেন করা যাবে না? সোমনাথ বিশ্বাস তো ক্যানিংয়েই থাকেন, তোর কোনো চিন্তা নেই। আমি কাল ভোরেই হরিকে দিয়ে চিঠি পাঠাচ্ছি ওর কাছে। তা কবে দেখা করতে চাস? কাল? না, কাল নয়, পরশু রাত 7টায়। সেদিন রাত্রিরে আলোচনা ওখানেই শেষ। খাওয়া দাওয়া সেরে আমি আর সুকুদা ঘুমিয়ে পড়লাম, কিন্তু সুকুদা ঘুমোয়নি। নোট বই আর কলম নিয়ে কি সব যেন লিখেছে অনেক রাত পর্যন্ত। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি সুকুদা জামা কাপড় পরে রেডি। বলল, আমি একটু কলকাতা যাচ্ছি, বুঝলি, ঘন্টা কয়েকের জন্য। আর আমি? উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলাম আমি। তোকেও নিয়ে যেতাম, কিন্তু তোর এখানে থাকাটা বেশি দরকার। অবাক হয়ে জিজ্ঞাসা করি, কেন? সুকুদা আমার কানের কাছে মুখ নামিয়ে বলল, তুই এই বাড়িতে বসে একটু গোয়েন্দাগিরি করবি, বুঝলি? তার মানে? তার মানে এই অঙ্কপুরীতে কে আসছে, কে যাচ্ছে, কে কি করছে, কি বলছে, সব অঙ্কের মতো হিসাব রাখবি। কাউকে কিছু বলার দরকার নেই, শুধু দেখে যাবি, ঠিক আছে? সুকুমারদাকে কিছু না বলে সুকুদা চলে গেল। সুকুমারদা নিজের ঘরে ঘুমোচ্ছেন। কাকাকে বিদায় জানাতে গিয়ে দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছে হরি। হরি বলল, কর্তা এত সকলে বেরোচ্ছেন? আমাকে আগে বললে আপনার জল খাবারটা তৈরি করে দিতাম। সুকুদা চলে গেলে ভাবতে বসলাম, এখন আমার কি কর্তব্য। আমাকে বাদ দিলে বাড়িতে এখন মাত্র 3 জন মানুষ, সুকুমারদা, হরি আর শিবু। এর মধ্যে সুকুমারদা তো সন্দেহের বাইরে, ওর ওপর কি আর গোয়েন্দাগিরি করব? বাকি থাকে শুধু হরি আর শিবু। সুতরাং এই দুজনের ওপরেই নজর রাখতে হবে বেশি। তবে হরিকে তেমন সন্দেহ হয় না, টেরা শিবুর আবভাবটাই যেন কেমন একটা সন্দেহজনক। একটু পরেই পাশের ঘরে সুকুমারদার আওয়াজ পাওয়া গেল, হরিকে কি যেন বলছেন। সুকুমারদা ঘরে ঢুকে বলল, কি হে সন্তু, তোমার দাদা নাকি কলকাতা গেছে? কেন গেল? হ্যাঁ, আর কখন ফিরবে? কেন গেল জানি না, তবে ফিরতে বোধহয় বিকেল হবে। ঠিক আছে, হরিকে সোমনাথ বাবুর কাছে পাঠাচ্ছি। হরি সুকুমারদার চিঠি নিয়ে যাবার আগে অবশ্য আমাদের জল খাবার দিয়ে গেল। জল খাবার খেয়ে ঘরে বসে বসেই বিভূতিবাবুর রেখে যাওয়া বইপত্র দেখলাম। বইপত্র ঘাঁটতে গিয়ে দেখি নানা বিষয়ে বহু বিজ্ঞানের বই জোগাড় করেছিলেন উনি। সবচেয়ে বেশি রয়েছে অঙ্কের বই, এছাড়াও ডায়মন্ড বা হিরে নিয়েও বেশ কিছু বই। দেখি ভদ্রলোকের হিরে সম্পর্কে প্রচুর উৎসাহ ছিল, অথচ বাড়িতে তো কোনো হিরে দেখছি না। তাহলে কি সেই সব হিরে পুঁতে রেখে গেছেন বাগানের মাটিতে?
যদিও সুকুদা বলেছে বাগানের মাটির নিচে কোনো গুপ্তধন পাওয়ার সম্ভাবনাই নেই, তবু মনে হলো সুকুদা ভুলও তো করতে পারে। তাই হীরের খোঁজে বাগানে গিয়ে ঘোরাঘুরি শুরু করলাম। এখানে কি করছো খোকা বাবু? প্রশ্ন শুনে প্রথমেই উঠে দেখি শিবু। কোন গাছের ফাঁকে যে ঘাপটি মেরে বসেছিল কে জানে। শিবুর টেরা চাউনিটা খুবই অস্বস্তিকর। না, এই একটু বাগানে ঘুরছিলাম, কোনো রকমের জবাব দিয়ে ফিরে এলাম ঘরে। বাড়িতে ফিরে দেখি সুকুমারদাও নেই, কোথায় যেন বেরিয়েছে। মনে মনে ভাবলাম, সুকুদা অনর্থকই কলকাতা গেল। কলকাতায় না গিয়ে শিবুকে চাপ দিলেই গুপ্তধনের হদিশ পাওয়া যেত। এখন আমার মনে একটুও সন্দেহ নেই, শিবু হাড় শয়তান। এই লোকটা নিশ্চয়ই জানে বিভূতিবাবুর গুপ্তধন কোথায় লুকোনো আছে। সুকুদা ফিরল সন্ধ্যের মুখে। সারা দিন রোদে ঘুরে ঘুরে চেহারা হয়েছে ঝোড়ো কাকের মতো। সুকুমারদার সামনে সুকুদাকে কিছু জিজ্ঞাসা করতে সাহস হচ্ছিল না, না হলে জিজ্ঞাসা করতাম গুপ্তধনের কোনো হদিশ করতে পারল কিনা। রাতে খাওয়া দাওয়ার পর তেকোনা ডাইনিং রুমে আমাদের আসর বসল। কুয়োর ঠান্ডা জলে স্নান করে পরিপাটি হয়ে বসেছি আমি, সুকুদা ও সুকুমারদা। গুপ্তধন সম্পর্কে সুকুদা কতটা রহস্যভেদ করতে পেরেছে সেটা জানার জন্য আমি ও সুকুমারদা দুজনেই উদ্গ্রীব হয়ে আছি। একটা চুরুট ধরিয়ে সুকুদা বলল, প্রতাপ, তুই বলেছিলি এ বাড়িতে বিভূতিবাবুর রেখে যাওয়া গুপ্তধন আছে। তোর সন্দেহই ঠিক। এ বাড়িতে গুপ্তধন হিসেবে তোর মামা রেখে গিয়েছিলেন 3টে হিরে। প্রত্যেকটাই খুব দামি, কিন্তু দুঃখের কথা 3টে হিরেই চুরি গেছে এ বাড়ি থেকে। সুকুমারদা চমকে উঠে বলল, হ্যাঁ তাই নাকি? সুকুমার, তুই হয়তো ভাবছিস তোর মামা যে হিরে রেখে গেছেন সে খবর আমি কোথায় পেলাম। এর উত্তরে বলি, এ ব্যাপারে আমাকে সবচেয়ে সাহায্য করেছে 3টে ব্যাপার। প্রথমত, তোর মামার সংগ্রহে হিরে সম্পর্কে এত রকমের বই থেকে স্বভাবতই একটা কথা মনে হয়, হিরে সম্পর্কে যার এত বেশি উৎসাহ তিনি যে হিরে কিনবেন সেটাই তো স্বাভাবিক, তাই না? দ্বিতীয় সূত্রটি হলো তোর মামার লেখা ডায়েরি, যাতে উনি বিজ্ঞানের সাংকেতিক ভাষায় কেবলমাত্র 3টে হীরের গুণাগুণ লিখে রেখে গেছেন বিশদভাবে। ডায়েরির ওই অংশটুকু মর্মোদ্ধার করতে অবশ্য আমাকে ছুটতে হয়েছিল কলকাতার রত্ন বিশেষজ্ঞের কাছে। এটা ঠিক, ডায়েরিতে কোথাও লিখে যাননি উনি হিরে কিনেছেন, তবে 3টে হীরের যে ধরনের খুঁটিনাটি বিবরণ লিখে রেখেছেন তা পড়ে মনে হয় স্বাভাবিক যে এই 3টে হীরেই ছিল ওনার জিম্মায়। তৃতীয় ব্যাপারটি হলো, ওর ডায়েরিতে এক জায়গায় লিখেছেন উনি বেড়াতে গিয়েছিলেন পান্নায়। পান্না মানে মধ্যপ্রদেশের পান্না। তারপর অবশ্য ডায়েরির পাতার অনেকটা জায়গা ফাঁকা। হয়তো ভেবেছিলেন পান্নায় ভ্রমণের বিবরণ পরে ভালো করে লিখবেন, কিন্তু পরে বোধহয় সময় পাননি বা ইচ্ছা করেই লেখেননি। তুই জানিস মধ্যপ্রদেশে পান্নায় হীরের খনি আছে। ওখানে মাঝে মাঝেই খুব ভালো হীরে সস্তায় বিক্রয় হয় নিলামে। খবর নিয়ে জেনেছি উনি যে সময় পান্নায় যান ঠিক সেই সময় পান্নায় হীরের বিরাট নিলাম বাজার বসেছিল। এতে কি প্রমাণ হয় তুই বল? জানিস তো 2+2 makes 4। সুকুমারদা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বছর 3 আগে মামা মধ্যপ্রদেশ গিয়েছিলেন দিন 7 জন্য। আমাকে সঙ্গে যেতে বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারিনি। কিন্তু সেটা যে পান্নায় তা অবশ্য বলেননি কাউকে।
শুকুদার চুরুটের ছাই ঝেড়ে ফেলে বলল, এটা এখন স্পষ্ট বিভূতিবাবু পান্না থেকে 3টে হিরে কিনেছিলেন। যদিও ব্যাপারটা কাউকে জানাতে চাননি, কিন্তু এখন প্রশ্ন, হিরেগুলো কোথায় রেখে গেলেন? এই প্রশ্ন নিয়ে অনেক ভেবেছি আমি। ভাবতে ভাবতে চোখে পড়ল ডাইনিং হলে 3টে দরজার উপর লেখা সংখ্যাগুলি। 543 সংখ্যাগুলি অবশ্য 435 বা 354 হতে পারত, কিন্তু নানান রকম হিসেব কষে দেখেছি সংখ্যাটা 543 হলেই ব্যাপারটা মেলে। সংখ্যার কথা ভাবতে ভাবতে মনে পড়ল আলমারিতে রাখা কাঠের বলগুলির কথা, কিন্তু তাতে তো 543 নম্বর লেখা কোনো বলই নেই। তাহলে তবে হয়তো 5, 4 ও 3 নম্বর বলের মধ্যে কিছু থাকতে পারে। ওই বলগুলি নিয়ে অনেক ঝাঁকাঝাঁকি করলাম, অন্য বলগুলিও দেখলাম, কিন্তু হীরের খোঁজ পাওয়া গেল না। কিন্তু ওইভাবে নাড়াচাড়া করতে করতে হঠাৎ বুঝতে পারলাম বলগুলো নিরেট নয়, ভেতরে ফাঁপা জায়গা আছে। পরীক্ষা করে বুঝলাম বলগুলির মধ্যে সূক্ষ্ম ফাটল আছে। দেখলাম বলগুলির বিভিন্ন অংশগুলিকে ইচ্ছা মতো ঘোরানো যায়, অনেকটা রুবিক কিউবের মতো। এভাবে ঘোরাতে ঘোরাতে দেখলাম বলগুলোকে 3টে অক্ষরের ওপর প্রথম 5 বার, পরে 4 4 ও 3 বার ঘোরালে বলগুলির মুখ খুলে যায়, অনেকটা ডিজিটাল তালার মতো। আশ্চর্য ব্যাপার। এইভাবে সবকটা কাঠের বলগুলোর ভেতরগুলো খুলে দেখেছি, ভেতরে কিছুই নেই। কিন্তু 9, 16 ও 25 নম্বর বলগুলি খুলতে পারিনি, কারণ এই 3টে বল কাঠের, ভেতরে ফাঁপা জায়গা নেই। শুকুদা আর কিছু বলবার আগে আমি বলে উঠলাম, তার মানে ওই বলগুলি কেউ নিশ্চয়ই বদলে দিয়েছে, তাই তো? ঠিক বলেছিস, কিন্তু এখন ভেবে দেখতে হবে কেন বদলালো, কারা বদলালো। কলকাতায় পরীক্ষা করিয়ে দেখেছি ওই 3টে কাঠের বল সম্পূর্ণ অন্য কাঠের তৈরি। আর একটা মজার ব্যাপার, এই 3টে কাঠের বলের নম্বর 5, 4 আর 3-এর বর্গফল, অর্থাৎ 25, 16 আর 9। শুকুদা একটু থেমে আবার বলল, সুকুমার, আজ এই পর্যন্ত, বাকিটা কাল। অনেক রাত হয়েছে, বুঝলি? পরের দিন ঘুম থেকে উঠে দেখি শুকুদার বিছানা খালি। খুঁজতে গিয়ে দেখি সুকুমারদার ঘরে মিলে গোপন পরামর্শে ব্যস্ত। বিছানার দরজা ঠেলে ঢুকলাম ভেতরে। টেবিলের উপর রাখা বার্নিশ করা 100টা কাঠের বল। শুকুদা সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কি করে ভেতরের গর্তের ঢাকনাটা খোলা যায়। সুকুমারদা অবাক হয়ে বলল, সত্যি কি আশ্চর্য ব্যাপার! বিভূতি মামা যে কাঠের বলের মধ্যে এত কিছু করে গেছেন তা কোনোদিনও ভাবিনি। সবকিছু দেখে আমার মুখও হাঁ হয়ে গেল। শুকুদা আমাদের দেখালো 9, 16 আর 25 নম্বর কাঠের বলগুলো একটু বেশ ভারী, কারণ সেগুলো নিরেট কাঠের, আর বাকি বলগুলো কিছুটা হালকা। সুকুমারদা উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করল, কিন্তু কে সরালো 3টে কাঠের বল? হরি, শিবু, না অন্য কেউ? শুকুদা হেসে বলল, এক্ষুনি ঠিক বলতে পারছি না, আরো 2-4টে ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে হবে, তারপর হয়তো বলতে পারবো। তাড়াতাড়ি ভাত রাত খেয়ে বেলা 10টার মধ্যে বেরিয়ে গেল শুকুদা।
যাবার আগে বলে গেল, সুকুমার, আমি একটু বেরোচ্ছি, তবে আজ আর কলকাতার দিকে নয়, আজ তাড়াতাড়ি ফিরবো, ঠিক আছে? শুকুদার অবশ্য ফিরতে ফিরতে দুপুর 3টে বাজল। শুকুদা আজও ক্লান্ত এবং মুখ বেশ গম্ভীর। শুকুদার গম্ভীর মুখ দেখে বেশ সন্দেহ হলো, শুকুদা কি হিরে রহস্যের সমাধান করতে পারেনি? তবু কিছু জিজ্ঞাসা করতে সাহস হলো না। এদিকে সুকুমারদার মুড বেশ ভালো। ওর বিশ্বাস আর 2-4 দিনের মধ্যেই গুপ্তধন চোরের হদিশ মিলবে। চোখের পাতা নাচিয়ে জিজ্ঞাসা করল সুকুমারদা, তোর কথা মতো সন্ধ্যের আসর বসাচ্ছি, তুই রেডি তো? হ্যাঁ, আমি রেডি, তবে তোকে একটা কাজ করতে হবে। আজ বিকেল থেকে দরজায় একটা মোটর গাড়ি মজুদ রাখতে হবে, বলা যায় না কখন কি কাজে লাগে। আঙুল দিয়ে তুড়ির আওয়াজ তুলে সুকুমারদা বলল, কুছ পরোয়া নেই, এক্ষুনি বন্দোবস্ত হয়ে যাবে। সন্ধ্যা চায়ের আসরে আমরা ছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সুকুমারদার অ্যান্টনি সোমনাথ বিশ্বাস, ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক, টাক মাথা, চোখে চশমা, দোহারা গড়ন, 40-এর আশেপাশে বয়স, চেহারায় গাম্ভীর্যের ছাপ। হরি ও শিবু আজকে চায়ের আসরে নানান রকম ফাইফরমাস খাটছে। আয়োজন ভালোই, কাজু বাদাম, সন্দেশ আর রাজভোগের সঙ্গে চা, তাছাড়া অঢেল ডাবের জল তো আছেই। প্রথমেই আমাদের সঙ্গে পরিচয় হলো সোমনাথ বাবুর, তারপর খানিকটা হালকা গল্পগুজব, খাওয়া দাওয়া। একটা চুরুর দড়িয়ে গা এলিয়ে সোফায় বসেছিলেন শুকুদা। হঠাৎ সোজা হয়ে বসে বলল, সোমনাথ বাবু, আপনি তো বিভূতিবাবুর অ্যাটর্নি ছিলেন। আপনি কি জানতেন মৃত্যুর কয়েক বছর আগে বিভূতিবাবু কয়েকটা হিরে কিনেছিলেন মধ্যপ্রদেশের পান্না থেকে? নির্লিপ্তভাবে মাথা নাড়ল সোমনাথ বাবু। উনি নিজে থেকে না বললে ওনার ব্যক্তিগত ব্যাপারে আমি খোঁজ খবর রাখতাম না। ঠিকই তো, আপনি হলেন অ্যাটর্নি, আপনি তার ব্যক্তিগত ব্যাপারে খোঁজ খবর রাখবেন কেন? কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারি কি, আপনি বিভূতিবাবুর আলমারি থেকে ওনার ব্যক্তিগত ডায়েরি সরিয়েছিলেন কোন প্রয়োজনে? শুকুদার কণ্ঠস্বর খুব কঠোর শোনালো। এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হলেও পর মুহূর্তেই গর্জে উঠলেও সোমনাথ বাবু, ডায়েরি আমি সরাইনি, ডায়েরি এখনো ওর আলমারিতেই আছে। তা ঠিক, বিভূতিবাবুর ডায়েরি এখনো ওনার আলমারিতেই আছে, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি করে জানলেন ওর ডায়েরি আলমারিতেই আছে? তবু সে প্রশ্ন মুলতুবি রেখে শুধু জিজ্ঞাসা করছি, বিভূতিবাবুর ডায়েরির পাতার ভেতর আপনার নামে 3টে কাঠের বল তৈরি করতে দেওয়ার বিল ঢুকলো কি করে? জানেন তো, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়েন ধরা। কিন্তু নিজের নামের বিল লিখিয়েই সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছেন। এক মুহূর্তের জন্য চুপসে গেলেন সোমনাথ বাবু। আমতা আমতা করে বললেন, সে আমি বলতে পারবো না, তবে আমার ওই বিলটা হারিয়ে গিয়েছিল, তখন হয়তো হরি ভুল করে ঢুকিয়ে দিয়েছিল। নিজের নামে বিল করানো তো অপরাধ কোথায়? আমি নিজে কি 3টে কাঠের বল তৈরি করতে পারি না? হ্যাঁ, তা পারেন, তবে বিভূতিবাবুর আলমারি থেকে ঠিক 3টে কাঠের বল সরিয়ে অন্য 3টে কাঠের বলই আবার রাখা হয়েছে। এই ব্যাপারটার সঙ্গে পুলিশ হয়তো আপনার বিলের সম্পর্ক খুঁজে পাবে, কারণ ওই 3টে চুরি যাওয়া কাঠের বলের মধ্যে ছিল বিভূতিবাবুর কেনা 3টে হিরে।
এবং সেই চুরিটা আপনি করিয়েছেন আলমারি হারিয়ে যাওয়া ডুপ্লিকেট চাবি দিয়ে। এই দেখুন। সুকুদার ইঙ্গিত মতো সুকুমারদা 100টা কাঠের বল সাজিয়ে রাখে টেবিলের ওপর। টেবিলের ওপর কাঠের বলগুলো দেখে হঠাৎ উত্তেজিত হয়ে দাঁড়ালেন সোমনাথ বাবু। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন, সুকুদা, খবরদার, পকেটে হাত দেবেন না, হাত তুলুন। মুহূর্তের মধ্যে সুকুদার হাতে ঝলসে উঠল রিভলভার। ব্যাপার দেখে আমি হতভম্ব। সুকুদা চেঁচিয়ে ডাকলো, মিস্টার পাল, একটু এ ঘরে আসবেন। সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে ছুটে এলো স্থানীয় থানার পুলিশ অফিসার মিস্টার পাল। তারপর সোমনাথ বিশ্বাসের হাতে হাত করা পরিয়ে দিল। সুকুমারদা হতভম্ব হয়ে বলল, মিস্টার পাল, আপনি কখন এলেন? রিভলভার পকেটে ঢুকিয়ে একটা চুরুট ধরালো সুকুদা। ওনাকে আমি ডেকেছি। এতক্ষণ শুনছিলেন লেখক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা গল্প, অঙ্কপুরীর গুপ্তধন। আবার আমরা ফিরব সামনের সপ্তাহে ঠিক এইরকমই আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট, আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরো ভালো করার জন্য। ধন্যবাদ।